হ্যালো স্টুডেন্ট, আমাদের চ্যানেল এসডিএম হিস্ট্রিতে তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি ভিডিও তৈরি করার আগে একটা আপডেট তোমাদের সামনে তুলে ধরি। বেশ কিছুক্ষণ আগে পর্যন্ত দোলা চলেছিল খবর যে এরকম আরও 10 দিন হয়তো তোমাদের নবম দশম এবং একাদশ দ্বাদশের পরীক্ষার ডেট পিছিয়ে যাচ্ছে। তো এই যে তথ্যটা, এটা অনেকটা হয়তো সংশোধিত রূপে এরকম হয়েছে যে যারা শুধুমাত্র সুপ্রিম কোর্টে দাবি করেছিল যে তাদের অতি অবশ্যই পরীক্ষার জন্য যে ডেট সেইটা আরও 10 দিন পিছিয়ে দেওয়া হোক, বা তারা একজোটভাবে ভেবেছিল যে মোটামুটি হয়তো একটা এদিক ওইদিক করে কোনো একটা সমস্যা সুরা হবে, কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে না, যারা কেস করেছিল তাদের সেইভাবে কোনো কিছু সুযোগ সুবিধা দেওয়া যাবে না। তখন তারা আপিল করেন যে আরও 10 দিন আমাদের হাতে যেন দেওয়া হয়, কারণ আমরা এখনও ফর্ম ফিল আপ করতে পারিনি। তো যাই হোক, তাদের জন্য 10 দিন মানে আজকে 22 তারিখ থেকে 10 দিন মানে 2 তারিখ পর্যন্ত তাদেরকে টাইম দেওয়া হয়েছে, তারা যেন মোটামুটি 10 দিনের মধ্যে ফর্ম ফিল আপ করে নেয় নবম দশম বা একাদশ দ্বাদশের জন্য। তো তারপরে 3 তারিখ বাদ দিয়ে সম্ভবত 4 তারিখে 3 তারিখের মধ্যে তাদের হয়তো ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান হবে। 4 বা 5 তারিখ থেকে 4, 5, 6-এর মধ্যেই তারা অ্যাডমিট পেয়ে যাবে আর কি। তো সেই জন্যই তোমরা বিভ্রান্ত হবে না। অতি অবশ্যই তোমাদের যে টাইমে পরীক্ষা হওয়ার কথা ছিল, অর্থাৎ 7 তারিখে নবম দশম এবং 14 তারিখে একাদশ দ্বাদশের যে পরীক্ষার বিষয়টা, সেইটাই মোটামুটি লেটেস্ট আপডেট আমাদের কাছে এসেছে, এবং ওই 7 এবং 14 তারিখেই পরীক্ষা হবে। কেন বলছি না, 14 তারিখের পর তারপরেই এবারে এসে যাচ্ছে দুর্গাপুজোর ছুটি, এবং দুর্গাপুজোর ছুটি চলাকালীন সেই সময় তো সব অফিস আদালতগুলো সব বেশিরভাগটাই স্কুল কলেজ অফিস আদালত বা যারা ইনভেস্টিগেটরে কাজ করবে তারা কেউ থাকবে না। সেই হিসেবে আবার দেখো, নভেম্বর মাসে যদি দেখা যায় কি না যে কোনো স্কুল কলেজগুলোর পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এইরকম একটা খবর আছে, এবং ডিসেম্বরের 31-এর মধ্যেই নতুন রিক্রুটমেন্ট কার্যকরী করতে হবে একদম প্যানেল সহ। সেই হিসেবেই শুধুমাত্র তাদের জন্যই ওই 10 দিন ফর্ম ফিল আপের জন্য সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু অ্যাডমিট তাদের এই 3 তারিখ বা 4 তারিখের পর থেকে 4-5-এর মধ্যে তারা অ্যাডমিট তুলে নেবে। 7 তারিখ থেকে তাদের পরীক্ষা চলবে। তো সেই হিসেবে তোমরা একদম বিভ্রান্ত হবে না। অতি অবশ্যই তোমাদের যে সময় পরীক্ষা হওয়ার কথা আছে সেই সময়ের মধ্যেই পরীক্ষা হবে, কেমন? তো যাই হোক, অতি অবশ্যই আপডেটটা এরকম ছিল। যদি এরও কোনো চেঞ্জ হয় আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, কেমন? তো যাই হোক, তোমরা মোটামুটি পড়াশোনা জোরদার করে থাকো। তো আজকেও আমি বিগত দিনগুলোর মতনই প্রায় 60টি প্রশ্ন এবং ছাঁকা তোমাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি। তোমরা অতি অবশ্যই দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কেমন? তো যাই হোক, আজকের প্রথম প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি পরাজয়ের প্রধান কারণ কী ছিল? এ, সোভিয়েত রাশিয়া সম্পর্কে হিটলারের ভ্রান্ত রণকৌশল। বি, মিত্রপক্ষে আমেরিকার প্রচুর অস্ত্র সাহায্য করেছিল। সি, অক্ষশক্তির বিরুদ্ধে ইংল্যান্ডের সুযোগ্য নেতৃত্ব, বীরত্বপূর্ণ সংগ্রাম এবং অক্ষশক্তির সহযোগী হিসেবে ইতালির চূড়ান্ত ব্যর্থতা। আর ডি হচ্ছে উপরে সবকটি সঠিক। এর উত্তরটি হবে অপশান ডি, কেমন? উপরে সবকটি সঠিক। 2 নম্বর প্রশ্ন, জার্মানি ও জাপান কবে মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল? এ, 1945 খ্রিস্টাব্দে মে ও আগস্ট মাসে। বি, 1945 খ্রিস্টাব্দে এপ্রিল এবং জুন মাসে। সি, 1945 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি ও মার্চ মাসে। ডি, 1945 খ্রিস্টাব্দে জুন ও অক্টোবর মাসে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, কেমন? 1945 খ্রিস্টাব্দে মে মাসে এবং আগস্ট মাসে। কারণ মে মাসে হচ্ছে জার্মানি অতি অবশ্যই আত্মসমর্পণ করেন, এবং জাপান হচ্ছে বলেছিলাম দেখো 6 এবং 9 আগস্ট, 6 ও 9 আগস্ট এখানে হিরোশিমা ও নাগাসাকিতে, 6 তারিখে হিরোশিমা এবং 9 তারিখে নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলেছিল আমেরিকা, যার ফলে বাধ্য হয়েছিল জাপান আত্মসমর্পণ করতে, কেমন? কার কাছে? না, আমেরিকার কাছে। আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছিল। পরের প্রশ্ন, 1945 খ্রিস্টাব্দে জুলাই মাসে কোন সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান, সোভিয়েত রাষ্ট্রপতি স্ট্যালিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি এই 3 রাষ্ট্রপ্রধান মিলিত হয়েছিল?
অপশান এ ভিয়েনা সম্মেলনে, অপশান বি ভ্যাসোদার সম্মেলনে, অপশান সি আগাদির সম্মেলনে, অপশান ডি পটেসডাম সম্মেলনে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পটেসডাম সম্মেলনে। তাহলে পরীক্ষায় পড়তে পারে যে পটেসডাম সম্মেলন কবে হয়েছিল? উত্তর হবে 1945 খ্রিস্টাব্দে। কারা অংশগ্রহণ করেছিলেন? না মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান ছিলেন, সোভিয়েত রাষ্ট্রপতি ছিলেন জোসেফ স্ট্যালিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি ছিলেন। এই প্রধান তিনজন বিজয়ী রাষ্ট্রনেতারা। পরে প্রশ্ন, ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসোলিনি কবে ছদ্মবেশে সুইজারল্যান্ডে পালাতে গিয়ে ধরা পড়েন এবং উন্মুক্ত জনতা তাকে হত্যা করেছিল? এর সঠিক উত্তর অপশান এ 1944 খ্রিস্টাব্দে, অপশান বি 1945 খ্রিস্টাব্দে, অপশান সি 1946 খ্রিস্টাব্দে, অপশান ডি 1947 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি 1945 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, 1941 খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে হিটলার যে সামরিক অভিযান পরিকল্পনা করেছিলেন তার নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। তো 1941 খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে হিটলার যে সামরিক অভিযান পরিকল্পনা করেছিলেন তার নাম হলো অপশান এ অপারেশন সিন্দুর, অপশান বি অপারেশন বারবারোসা, অপশান সি অপারেশন সি টাইগার, অপশান ডি অপারেশন সি লায়ন। এর সঠিক উত্তর হবে অপশান বি অপারেশন বারবারোসা। তো এইটা হচ্ছে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে হিটলারের যে সামরিক অভিযান, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। পরে প্রশ্ন, আমেরিকা কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল? এ 1941 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর, বি 1941 খ্রিস্টাব্দে 9ই ডিসেম্বর, সি 1941 খ্রিস্টাব্দে 11ই ডিসেম্বর, ডি 1941 খ্রিস্টাব্দে 17ই ডিসেম্বর। এর সঠিক উত্তর হবে অপশান এ 1941 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর। আচ্ছা, আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কেন যোগদান করেছিল? সেই পার্ল হারবার ঘটনা। পার্ল হারবার কী হয়েছিল? না জাপানি যুদ্ধজাহাজ সেখানেতে অর্থাৎ পার্ল হারবারেতে পারমাণবিক বোমা ফেলেছিল। কেমন? ফিলিপাইন্স দ্বীপপুঞ্জের একটা জায়গার নাম হচ্ছে পার্ল হারবার, সেখানে আমেরিকার সামরিক ঘাঁটি বা নৌঘাঁটি ছিল। এই পার্ল হারবারেতে অতি অবশ্যই জাপান যেহেতু পারমাণবিক বোমা ফেলেছিল এবং তারই প্রত্যুত্তর হিসেবে হিরোশিমা এবং নাগাসাকির ঘটনাটা আমেরিকা বোম ফেলেছিল। কেমন? 1941 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর। এটা হচ্ছে সঠিক উত্তর অপশান এ। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে 1940 খ্রিস্টাব্দে জার্মানির কাছে ফ্রান্সের পরাজয় ও আত্মসমর্পণের পর মার্শাল পেঁতার নেতৃত্বে একটি জার্মান নিয়ন্ত্রণাধীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল ফ্রান্সে। এই সরকারকে বলে কি বলে? এ ভিচি সরকার, বি রিয়ন সরকার, সি ভার্সাই সরকার, ডি প্যারিস সরকার। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ভিচি সরকার। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ফ্রান্স পরাজিত হয়েছিল কার কাছে? জার্মানির কাছে, এবং তখন জার্মানির নিয়ন্ত্রণাধীন একটা ফ্রান্সের সরকার গড়ে উঠেছিল যার নাম হচ্ছে ভিচি সরকার। কেমন? তো অতি অবশ্যই জার্মানির নিয়ন্ত্রণাধীন ছিল এই সরকারটি। পরের প্রশ্ন, সাম্যবাদ বিরোধী চুক্তি অথবা অ্যান্টি কমিটমেন্ট প্যাক্ট, যেখানে জার্মানি ও জাপান একত্রিত হয়ে এই চুক্তিটি করেছিল কবে? এ 1935 খ্রিস্টাব্দে, বি 1937 খ্রিস্টাব্দে, সি 1936 খ্রিস্টাব্দে, ডি 1939 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান সি 1936 খ্রিস্টাব্দে। সাম্যবাদ বিরোধী চুক্তি অথবা অ্যান্টি কমিটমেন্ট প্যাক্ট নামে পরিচিত। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের শেষে গড়ে উঠেছিল জাতিসংঘ, কথাটা ঠিক। এই জাতিসংঘে ব্যর্থতার প্রধান কারণ কী ছিল? এ আমেরিকার মতন বৃহৎ শক্তিধর দেশ জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেনি, বি জার্মানি, জাপান, ইতালির জাতিসংঘের সদস্যপদ পরিত্যাগ, তো জার্মানি, জাপান এবং ইতালি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেছিল বলে, সি অস্ত্র হ্রাসের উদ্দেশ্যে আহত জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে ব্যর্থতায় পর্যবসিত হয় এবং ইংল্যান্ড ফ্রান্স তোষণ, আর ডি উপরের সবকটি ইংল্যান্ড ফ্রান্স তোষণ নীতি গ্রহণ করেন বলে, আর ডি হচ্ছে উপরের সবকটি সঠিক। এর উত্তর হবে অপশান
ডি উপরের সবকটি সঠিক। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, গমের যুদ্ধ বলতে কি বুঝি? এ ইতালিতে অর্থনৈতিক উন্নয়নের জন্য কৃষির উপর গুরুত্ব আরোপ করা, বি ফল ও অন্যান্য চাষ কমিয়ে দিয়ে গম উৎপাদনের দিকে বেশি নজর দিতে হবে, ডি ইতালির খাদ্য সংকট দূর করার জন্য গম উৎপাদন এবং তার যথাযথ ব্যবহার করতে হবে বলে ঘোষণা করেছিলেন বেনিটো মুসোলিনি। তো এর আর ডি হচ্ছে উপরে সবকটি সঠিক। এর সঠিক উত্তরটা হবে অপশান ডি উপরে সবকটি সঠিক। পরের প্রশ্ন, বেনিটো মুসোলিনি গড়ে তুলেছিলেন লাল কর্তা বাহিনী। ঠিক কথা। এই বাহিনী নিয়ে তিনি কবে রোম আক্রমণ করেছিলেন? এ 1920 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে, বি 1921 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে, সি 1922 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে, ডি 1923 খ্রিস্টাব্দে মে মাসে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1922 খ্রিস্টাব্দে অক্টোবর মাসেতে তিনি অর্থাৎ বেনিটো মুসোলিনি যিনি ছিলেন ইতালির একনায়ক, তিনি রোম আক্রমণ করেছিলেন। পরের প্রশ্ন, ইতালির ফ্যাসিবাদী দলের প্রধান লক্ষ্য কী ছিল? এ দেশ থেকে কমিউনিস্ট প্রভাব দূর করা এবং ব্যক্তিগত ধনসম্পদ রক্ষা করা, বি বিশ্বসভায় শ্রেষ্ঠ শক্তি হিসাবে ইতালিকে প্রতিপন্ন করা, সি ইতালি রাষ্ট্রের ঐক্য ও মর্যাদা বৃদ্ধি করা, ডি উপরের সবকটি সঠিক। এর সঠিক উত্তর হবে অপশান ডি উপরের সবকটি সঠিক। পরের প্রশ্ন, মুসোলিনি আভান্তি নামক মুখপত্রের সম্পাদক ছিলেন। একদম ঠিক কথা। তো এই আভান্তি কথার অর্থ কী? এ জাগৃতি, বি উৎপত্তি, সি নিয়তি, ডি প্রগতি। এর সঠিক উত্তর হবে অপশান ডি প্রগতি। আভান্তি কথার অর্থ হল প্রগতি বা উন্নতি। পরের প্রশ্ন, হিটলার কট্টর জাতিবিদ্বেষী হওয়ার জন্যই বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনকে জার্মানি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তো আইনস্টাইন জাতিতে কি ছিলেন? অপশান এ ইহুদি, অপশান বি ইসলামী, অপশান সি হিন্দু, অপশান ডি বৌদ্ধ। এর সঠিক উত্তর হবে অপশান এ জাতিতে আইনস্টাইন ছিলেন ইহুদি, তাই তিনি ইহুদি বিদ্বেষী ছিলেন এবং জার্মান জাতির রক্তের কথা তিনি ব্যাখ্যা করেন যে জার্মান জাতি হচ্ছে বিশ্বের সবথেকে শ্রেষ্ঠ জাতি এবং তাদের মধ্যে আর্য রক্ত বইছে। সেই হিসেবে যেহেতু ইহুদি ছিলেন আইনস্টাইন, তাকে অতি অবশ্যই দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন, অর্থাৎ জার্মানি থেকে। তিনি কোথায় আশ্রয় নিয়েছিলেন? আমেরিকাতে। আমেরিকায় আশ্রয় নিয়েছিলেন। কে নিয়েছিলেন? না বিজ্ঞানী আইনস্টাইন। ওকে। পরের প্রশ্ন, আসলে কিছু বড় ছোট মিশে যাচ্ছে আর কি, বড় প্রশ্নও আছে। 15 নম্বর প্রশ্ন, হিটলার 1933 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জার্মানির চ্যান্সেলর হন এবং পরের বছর অর্থাৎ 1934 খ্রিস্টাব্দে জার্মানির রাষ্ট্রপতি মারা গেলে তিনি রাষ্ট্রপতিও নিযুক্ত হন। যে রাষ্ট্রপতি মারা গিয়েছিলেন তার নাম কি? এ আইজেনহাওয়ার, বি হিন্ডেনবার্গ, সি দ্বিতীয় উইলিয়াম, ডি প্রথম উইলিয়াম। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি হিন্ডেনবার্গ। তো এখানটায় অনেকগুলো তথ্য জিনিসটা, হিটলার 1933 খ্রিস্টাব্দে কী হয়েছিলেন? জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন। আর 1934 খ্রিস্টাব্দে যখন হিন্ডেনবার্গ মারা যান, তিনি একসঙ্গে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। তাহলে একদিকে প্রধানমন্ত্রী প্লাস ওপর দিকে রাষ্ট্রপতি, এই দুই ক্ষমতা যখন একত্রিত হলো তখন তিনি একটা উপাধি নিয়েছিলেন, নাম হচ্ছে, সে উপাধিটা হচ্ছে ফুয়েরার। মনে রাখবে, ফুয়েরার উপাধি নিয়েছিলেন এবং ফুয়েরার কথার অর্থ হচ্ছে সর্বময় কর্তা, সর্বময় কর্তা বা সর্বময় প্রধান হয়েছে। অনেক সময় প্রধানও, সর্বময় প্রধানও বা সর্বকর্তৃত্বের অধিকারীও এই কথাগুলো বলা হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবারে হয়তো 11-12 এইটা অতি অবশ্যই আসবেই, এরকম আশা করতে পারি। পরের প্রশ্ন, হিটলার 1925 খ্রিস্টাব্দে কারাগারে বন্দি অবস্থায় একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন যার নাম
মেই ক্যাম্প হয়েছে। তো মেই ক্যাম্প এর অর্থ হলো এ তোমার সংগ্রাম, বি সকলের সংগ্রাম, সি পৃথিবীর সংগ্রাম, ডি আমার সংগ্রাম। এর সঠিক উত্তর হবে অপশান ডি আমার সংগ্রাম। পরের প্রশ্ন 1929 খ্রিস্টাব্দে মহামন্দার কারণে আমেরিকার কোন শেয়ার বাজার ধ্বংস নামে? 1929 খ্রিস্টাব্দে বিশ্বের বুকে একটা মহামন্দার সৃষ্টি হয়েছিল, যার ফলে যেখানেতে শেয়ার বাজারে ধস নেমেছিল সেটা হচ্ছে এ রেডবুল, বি ওয়াল স্ট্রিট, সি হল স্ট্রিট, ডি কল স্ট্রিট। এর সঠিক উত্তর হবে অপশান বি ওয়াল স্ট্রিট। হ্যাঁ, এই ওয়াল স্ট্রিট হচ্ছে শেয়ার বাজারের মেন কেন্দ্র। তো এখানেতেই ধস নেমেছিল আর কি। গোটা বিশ্বের ধনী মানুষরা সব টাকা রেখেছিল এবং যেহেতু শেয়ার মার্কেট ধস খেয়েছিল সেই জন্য এই সময় একটা বিশ্বব্যাপী মহামন্দার সৃষ্টি হয়েছিল। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কাইজার দ্বিতীয় উইলিয়ামের পরাজয় এবং পলায়নের পর জার্মানি কার নেতৃত্বে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? অপশানগুলো দেখা যাক। এ প্রথম ফ্রান্সিস, বি ফ্রেডারিক ইবার্ট, সি ফ্রেডারিক উইলিয়াম, ডি দ্বিতীয় ফ্রান্সিস। এর সঠিক উত্তর হবে অপশান বি ফ্রেডারিক ইবার্ট। তো পরের প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দে মার্কিন অর্থনীতিবিদ ওয়েন ইয়ং এর নেতৃত্বে জার্মানির স্বার্থ রক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির নাম হলো এ ইয়ং পরিকল্পনা, বি ডাওয়েস পরিকল্পনা, সি লোকার্নো পরিকল্পনা, ডি গুস্তাভো পরিকল্পনা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ইয়ং পরিকল্পনা। তো পরের প্রশ্ন, রাশিয়াতে ট্রটস্কি ছিলেন যে দলের নেতা? এ মেনসেভিক দলের নেতা, বি বলশেভিক দলের নেতা, সি জ্যাকোবিন দলের নেতা, ডি জিরোন্ডিস্ট দলের নেতা। এর সঠিক উত্তর হবে অপশান বি বলশেভিক দলের নেতা। তো রাশিয়াতে বলশেভিক দল হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দল আর মেনসেভিক দল হচ্ছে সংখ্যালঘিষ্ঠ দল। সংখ্যাগরিষ্ঠ মানে যেখানে প্রতিনিধির সংখ্যা এবং একই দলের নেতৃত্ব সংখ্যা বেশি, সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দল। কেমন? আর মেনসেভিক যেখানেতে সংখ্যালঘিষ্ঠ বা যেখানে নির্বাচিত প্রতিনিধির সংখ্যা কম ছিল সেটা হচ্ছে সংখ্যালঘিষ্ঠ বা মেনসেভিক দল। পরের প্রশ্ন, রাশিয়ার স্বেচ্ছাসেবী বাহিনী যা রেড গার্ড বা লাল ফৌজ নামে পরিচিত, তারা কোন শহর দখল করে নিয়েছিল? এ লেনিনগ্রাড, বি ওয়ারসো, সি পেট্রোগ্রাড, ডি মস্কো। এর সঠিক উত্তর হবে অপশান সি পেট্রোগ্রাড শহর দখল করে নিয়েছিল। পরের প্রশ্ন, রাশিয়ার যে শেষ জার ছিলেন দ্বিতীয় নিকোলাস, ঠিক কথা একদম, তিনি কোন বংশের লোক ছিলেন? এ অর্লিয়ান বংশের, বি বুর্ব বংশের, সি জার্মান বংশের, ডি রোমানভ বংশের। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি রোমানভ বংশ। তো আমাদের ভারতের ইতিহাসে যেমন মুঘলরা সব থেকে বেশি শাসন করেছিল, প্রায় 300 বছরের কাছাকাছি, ঠিক সেরকম রাশিয়াতেও এই রোমানভ বংশ আমাদের ভারতবর্ষে মুঘল বংশের মতন, অর্থাৎ 290 থেকে 300 বছরের মতন প্রায় রাজত্ব করেছিল এই রোমানভ বংশ। কোথায়? রাশিয়াতে। আর এই রোমানভ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মিখাইল রোমানভ। কেমন? এটাও মনে রাখবে, মিখাইল রোমানভ। পরের প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি রক্তাক্ত রবিবারের ঘটনাটি কোন দেশে ঘটেছিল? রক্তাক্ত রবিবার। এই রক্তাক্ত রবিবারের ঘটনাটি ঘটেছিল এ আমেরিকাতে, বি রাশিয়াতে, সি ফ্রান্সে, ডি জার্মানিতে। এর সঠিক উত্তর হবে অপশান বি রাশিয়াতে। পরের প্রশ্ন, 1903 খ্রিস্টাব্দে রাশিয়াতে কোন পার্টি ভেঙে বলশেভিক ও মেনসেভিক দলের সৃষ্টি হয়? গুরুত্বপূর্ণ এই কঠিন প্রশ্নটি। 1903 খ্রিস্টাব্দে তাহলে বলশেভিক এবং মেনসেভিক দলের সৃষ্টি হয়েছিল কোন দল ভেঙে? এ সোশ্যাল লেবার পার্টি, বি সোশ্যাল জাস্টিস পার্টি, সি সোশ্যাল ওয়ার্কার পার্টি, ডি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। পরের প্রশ্ন, আমেরিকা কেন প্যারিস শান্তি সম্মেলনে গৃহীত চুক্তিগুলিতে স্বাক্ষর করেনি? আমেরিকা কেন করেনি? এ 1920 খ্রিস্টাব্দে নির্বাচনে রাষ্ট্রপতি উড্রো উইলসন পরাজিত হয়েছিল, বি ইউরোপে রাজনীতিতে বাড়তি দায়িত্ব নেওয়ার আগ্রহ ছিল না, অপশান সি
আমেরিকা যুদ্ধবিধ্বস্ত ইউরোপের অর্থনীতি থেকে নিজেকে সরিয়ে রেখে বিচ্ছিন্ন থাকার আগ্রহ প্রকাশ করেছিল। ডি, উপরে সবকটি সঠিক। সঠিক উত্তর হবে অপশন ডি, উপরে সবকটি সঠিক। পরের প্রশ্ন, ভারতের কোন অঞ্চলগুলি ব্রিটিশদের হাত থেকে মুক্তি লাভের পর শহীদ এবং স্বরাজ দ্বীপ নাম দিয়েছিলেন? স্বরাজ দ্বীপ নাম দিয়েছিলেন সুভাষচন্দ্র। এ, লাক্ষাদ্বীপ, বি, নাগাল্যান্ড, সি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ডি, কোহিমা। এর সঠিক উত্তর হবে অপশান সি, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। পরের প্রশ্ন, কোন আন্দোলনের সময় বল্লভভাই প্যাটেলকে সর্দার নামে ভূষিত করা হয়েছিল? এ, বারদৌলি আন্দোলনের সময়, বি, স্বদেশী আন্দোলনের সময়, সি, ভারত ছাড়ো আন্দোলনের সময়, ডি, আইন অমান্য আন্দোলনের সময়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বারদৌলি আন্দোলন সময়কালে, অর্থাৎ 1928 খ্রিস্টাব্দে 1928 খ্রিস্টাব্দে যখন বারদৌলি, গুজরাটের বারদৌলি তালুকে হয়েছে, গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকে সেখানকার মহিলারা সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দারজি উপাধিটা দিয়েছিল। এই যে সর্দারজি উপাধি দিয়েছিল। তাহলে বারদৌলি আন্দোলনের সময় অতি অবশ্যই সেখানকার মহিলারা তাকে দিয়েছিলেন। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথমবার গাওয়া হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, দেখো তোমরা উত্তর দিতে পারো কিনা। এ, 1896 খ্রিস্টাব্দে, বি, 1898 খ্রিস্টাব্দে, সি, 1902 খ্রিস্টাব্দে, ডি, 1904 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 1896 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসে প্রথম বন্দে মাতরম গানটিকে গাওয়া হয়েছিল। এবং এই বন্দে মাতরম গানটি হচ্ছে যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে আনন্দমঠ। এর রচয়িতা কে বলতো? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি। পরের প্রশ্ন, 1924 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে হন? এ, মতিলাল নেহরু, বি, সুভাষচন্দ্র বসু, সি, চিত্তরঞ্জন দাস, ডি, জওহরলাল নেহরু। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন, কোন বাঙালিকে ভারতের প্রথম ইঞ্জিনিয়ার হিসেবে অভিহিত করা হয়? খুব কঠিন প্রশ্ন, দেখো। এ, গোপালচন্দ্র দেকে, বি, গোপালচন্দ্র ঘোষকে, সি, গোপালচন্দ্র রায়কে, ডি, গোপালচন্দ্র নন্দীকে। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, গোপালচন্দ্র নন্দীকে ভারতের প্রথম ইঞ্জিনিয়ার, এবং তিনি ছিলেন বাঙালি লোক। কেমন? আর এই ইঞ্জিনিয়ারিং কলেজ কবে গড়ে উঠেছিল? না, ইঞ্জিনিয়ারিং কলেজ 1847 খ্রিস্টাব্দে রুরুকিতে প্রথম ভারতের ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে উঠেছিল, যেটা উড়িষ্যায় অবস্থিত। পরের প্রশ্ন, 1917 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দিরের দ্বার উদ্ঘাটনের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কোন গানটি রচনা করেছিলেন? অপশান এ, আবাহন, অপশান বি, আগমন, অপশান সি, আরম্ভ, অপশান ডি, অমৃত। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, আবাহন। পরের প্রশ্ন, IACS, এইটা পুরো কথাটি পড়তে পারে অথবা কবে প্রতিষ্ঠিত হয়েছিল এই জাতীয় জিনিস। IACS এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। 29 জুলাই 1876 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল। এটা অতি অবশ্যই মনে রাখবে, 1876 খ্রিস্টাব্দে এটি গড়ে উঠেছিল। এর প্রতিষ্ঠাতা হলেন এ, জগদীশচন্দ্র বসু, বি, মহেন্দ্রলাল সরকার, সি, পৌলচন্দ্র রায়, ডি, প্রমোদনাথ বসু। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মহেন্দ্রলাল সরকার। তো অতি অবশ্যই তোমাদের কাছে আমার বিশেষভাবে বলার যে দেখো, ভিডিওগুলো তৈরি করতে গিয়ে আমাকে কিন্তু প্রচুর বই ঘাঁটতে হয়। যারা নতুন দেখছো অতি অবশ্যই তোমরা আমার সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা অতি অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সেই জন্যই আমি তোমাদেরকে বলবো অতি অবশ্যই তোমরা যারা নতুন দেখছো অতি অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভবিষ্যতে তোমাদের আমার সাবজেক্টে বিশেষ করে ইতিহাসের কী বলবো WBCS-এর এই রকম লেভেলের প্রশ্নগুলো বেশিরভাগ পড়ে। WBCS-এ বা আমাদের SSC তো আছেই, বা এই আগামী দিনে ডিসেম্বরে যে আমাদের সেট পরীক্ষা হবে হয়েছে ওয়েস্ট বেঙ্গল
কলেজ সার্ভিস কমিশনের যে সেট, সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো লাগে। এবং আমি যখন তার যে ব্যাচগুলো যখন শুরু করব, তার সিরিজগুলো নিয়ে আসবো ঠিক এখানেতে, এর থেকে হয়তো ডিপলি থাকবে সেগুলো, কিন্তু তোমাদের খুবই উপকার হবে। হ্যাঁ, তো সেই হিসেবে যারা নতুন দেখছো অতি অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই রেডি করে রাখলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে যখন আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমাদের বিশেষভাবে উপকার হবে। সেই জন্যই আমার তোমাদের কাছে অতি অবশ্যই বলার এইটা। পরের প্রশ্ন দেখো, এটা খুব কঠিন প্রশ্ন। বিদ্যা কল্পদ্রুম গ্রন্থটি কে রচনা করেন? এ ভূদেব মুখোপাধ্যায়, বি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, সি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, ডি রসিকৃষ্ণ মুখোপাধ্যায়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, ভারতীয় হিসাবে প্রথম সব ব্যবচ্ছেদের জনক হলেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অপশান এ মধুসূদন দত্ত, অপশান বি মধুসূদন গুপ্ত, অপশান সি মধুসূদন রায়, অপশান ডি মধুসূদন মুখোপাধ্যায়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি মধুসূদন গুপ্ত। তো এখানে আমি আরেকটা জিনিস তোমাদেরকে শুনিয়ে রাখি, যে দেখো তোমরা নবম দশম এবং একাদশ দশে যে সিলেবাস অনুসারে নিজেরা পড়ছো আর যে সিলেবাস অনুসারে তোমরা পরীক্ষা দিবে, দুটোর মধ্যে কিন্তু অনেক আসমান জমিন ফারাক। কারণ আমরা এখন পড়াতে যে যখন আমরা এসএসসি পাই, তখনের যে সিলেবাস ছিল, স্কুলের বই ছিল, ছাত্রদের পড়ানোর জন্য যে আমাদের সিলেবাস, আর এখন আমরা যারা স্কুলেতে পড়াচ্ছি আর কি নবম দশম একাদশ দ্বাদশে, তো আমাদের যে সিলেবাস দুটোর মধ্যে টোটালি পার্থক্য এসে গেছে। এখন সেমিস্টার সিস্টেম এবং আমরা যে সিলেবাসে এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমরা বা আমরা তোমাদেরকে পড়াচ্ছি, অতি অবশ্যই তোমরা যখন ছেলেদেরকে পড়াতে যাবে স্কুলেতে, তখন কিন্তু সিলেবাসটা তোমরা যা পড়ে যাচ্ছ, যে সিলেবাসে তোমরা পরীক্ষা দিচ্ছ, সেইটা কিন্তু সেখানে নেই। অন্তত তুমি ধরতে পারো প্রায় 60% নেই। একাদশ দ্বাদশে তো কী বলবো, টোটালটাই অন্যরকম হয়ে গেছে আর কি। তখন যে সিলেবাসে মানে তোমাদের যে সিলেবাসটা দেওয়া রয়েছে এসএসসিতে, তার সঙ্গে কিন্তু অনেকটাই ডিফারেন্স আছে বলে আমি মনে করি। তো সেই হিসেবেই তোমাদের কিন্তু অতি অবশ্যই এই যে যেমন ধরো ক্লাস 10-এর এইটা একটা জায়গা আছে আর কি, ভারতীয় হিসেবে প্রথম সব ব্যবচ্ছেদের জনক। এই যে তোমাদের হয়তো কেউ বলে দিতে পারো স্যার এটা তো আমাদের সিলেবাসে নেই, কিন্তু অ্যাকচুয়ালি মাধ্যমিকের এখন যে 9-10-এর বই, 10-এর বই, সেখানে কিন্তু এই প্রশ্নটা আছে। অথচ আমাদের সিলেবাসের হয়তো এই প্রশ্নগুলোকে ধরা হয় না, কিন্তু এটা পরীক্ষা দিয়ে দিতেই পারে। পরীক্ষায় যখন দিয়ে দিবে তখন তোমরা কি করবে, সেই জন্যই কী করি আমি সেই দৃষ্টিভঙ্গিতে এই প্রশ্নগুলো করি। কেমন? তো যাই হোক, ভারতীয় হিসেবে প্রথম সব ব্যবচ্ছেদের জনক হলেন মধুসূদন গুপ্ত, অপশন বি। পরের প্রশ্ন, 1787 খ্রিস্টাব্দে শিবপুর বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেন কে? এ কর্নেল কিড, বি কর্নেল টড, সি কর্নেল হিড, ডি কর্নেল নাইমো। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ কর্নেল টড। তো এই প্রসঙ্গে আরেকটু তোমাদের বলে রাখি, এই কর্নেল টডের সহযোগী ছিলেন, হয়েছে সহযোগিতা করেছিলেন উইলিয়াম রক্সবার্গ। তো অনেক সময় অনেকে বলে দেয় রক্সবার্গ বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেছিলেন, অ্যাকচুয়ালি কর্নেল কিড করেছিলেন এবং তাকে সহযোগিতা করেছিলেন এই উইলিয়াম রক্সবার্গ। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র পরিকল্পিত মহাজাতি সদন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেটি কবে করেছিলেন? এ 1938 খ্রিস্টাব্দে 17 আগস্ট, বি 1938 খ্রিস্টাব্দে 18 আগস্ট, ডি 1939 খ্রিস্টাব্দে 18 আগস্ট, ডি 1940 খ্রিস্টাব্দে 19 আগস্ট। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1939 খ্রিস্টাব্দে 19 আগস্ট। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জন গণ মন অধিনায়ক গানটি সর্বপ্রথম জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? এ 1911 খ্রিস্টাব্দের 27তম অধিবেশনে, বি 1912 খ্রিস্টাব্দে 28তম অধিবেশনে, সি 1910 খ্রিস্টাব্দে 26তম অধিবেশনে, ডি 1913 খ্রিস্টাব্দে 29তম অধিবেশনে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ 1911 খ্রিস্টাব্দে 27তম অধিবেশনে। তো এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি, এই সালেতেই 1911 খ্রিস্টাব্দে হয়েছে 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর থেকে একবারে 1911 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত এই সময়কালে ভারতের রাজধানী কোথায় ছিল? কলকাতাতে। কেমন? এই 1911 খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলকাতা থেকে চলে যায় কোথায়? দিল্লিতে।
এই দিল্লিতে চলে যায় আমাদের ভারতের রাজধানী 1911 খ্রিস্টাব্দে। তো সেই বছরেতেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ গানটিকে জাতীয় কংগ্রেসের অধিবেশন গাওয়া হয়েছিল। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান রচনা করেন সংবিধান সভা। ঠিক কথা। এর অপর নাম হলো গণপরিষদ। তাহলে সংবিধান সভার অপর নাম হচ্ছে গণপরিষদ। তো ভারতীয় গণপরিষদের একটা প্রতীক চিহ্ন আছে, সেই প্রতীকটা কি? এটাও দেখো একটা তোমাদের অন্য ধরনের প্রশ্ন, কিন্তু এগুলো তোমাদেরকে জানতে হবে। গণপরিষদ যেহেতু জানতে হচ্ছে আমাদের ইতিহাসে একবার স্বাধীনতার পর্যন্ত, সেই হিসেবে এটাও অতি অবশ্যই তোমাদের জানতে হবে। অপশান এ গন্ডার, অপশান বি সিংহ, অপশান সি হাতি, অপশান ডি ময়ূর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি হাতি। হাতি হচ্ছে গণপরিষদের প্রতীক চিহ্ন। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? আমি যখন হাই স্কুল ধরি অতি অবশ্যই আমার এই প্রশ্নটি ছিল। তো অপশান এ এপিজে আব্দুল কালাম, অপশান বি মৌলানা আবুল কালাম আজাদ, অপশান সি মৌলানা রসুল খান, অপশান ডি মৌলানা মোহাম্মদ আলী। এর সঠিক উত্তর হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। পরের প্রশ্ন, লর্ড মাউন্টব্যাটেনের মুখ্য সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? এ সর্দার বল্লভভাই প্যাটেল, বি ভিপি মেনন, সি চক্রবর্তী রাজা গোপালাচারী, ডি জওহরলাল নেহরু। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি ভিপি মেনন। লর্ড মাউন্টব্যাটেনের মুখ্য সাংবিধানিক উপদেষ্টা ছিলেন ভিপি মেনন। পরের প্রশ্ন, বড়লাট লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভাগের খসড়াটি কবে প্রকাশ করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ 1947 খ্রিস্টাব্দের 23 জুন, বি 1947 খ্রিস্টাব্দের 18 জুলাই, সি 1947 খ্রিস্টাব্দের 15 মার্চ, ডি 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ 1947 খ্রিস্টাব্দে 23 জুন। পরের প্রশ্ন, 1945 খ্রিস্টাব্দে 14 জুন ভারতের ক্ষমতা হস্তান্তর বিষয়ে কংগ্রেস ও মুসলিম লীগের কাছে তদানীন্তন ভারতের বড়লাট ওয়াভেল একটি পরিকল্পনা পেশ করেছিলেন। সেই পরিকল্পনা বা তার নাম হলো এ আমির পরিকল্পনা, বি জিন্না পরিকল্পনা, সি ওয়াভেল পরিকল্পনা, ডি রাজাজি পরিকল্পনা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি ওয়াভেল পরিকল্পনা। তাহলে ওয়াভেল পরিকল্পনা কে করেছিলেন? ভারতের বড়লাট লর্ড ওয়াভেল। কবে করেছিলেন? 1945 খ্রিস্টাব্দে 14 জুন। কাদেরকে নিয়ে? কংগ্রেস এবং মুসলিম লীগের নেতাদের নিয়ে। পরের প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে রয়্যাল ইন্ডিয়ান নেভি তলোয়ার জাহাজে নৌবিদ্রোহ করেছিল। ঠিক কথা। এই তলোয়ার জাহাজের রেডিও অপারেটর কে ছিলেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই তলোয়ার জাহাজের রেডিও অপারেটর কে ছিলেন? অপশান এ বলাই দত্ত, অপশান বি অসীম দত্ত, অপশান সি অনন্ত দত্ত, অপশান ডি অমেয় দত্ত। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ বলাই দত্ত। কেমন? ইনি ছিলেন আমাদের বাঙালি। তাহলে আমাদের অতি অবশ্যই বাঙালি ছিলেন বলাই দত্ত। পরের প্রশ্ন, 1945 খ্রিস্টাব্দে 5 নভেম্বর দিল্লির লালকেল্লায় একসঙ্গে আজাদ হিন্দ বাহিনীর 3 সেনাপ্রধানের বিচার শুরু হয়েছিল এবং যাদের বিরুদ্ধে বিচারটা হয়েছিল তারা হলেন এ রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু ও অনন্ত বসু, বি প্রেম সায়গল, শাহনওয়াজ খান, গুরবক্স সিং ধিলন, সি লক্ষ্মী স্বামীনাথন, অরুণা সোপালি, রাম মনোহর লোহিয়া, ডি এদের কেউই নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি প্রেম সেওগল, শাহনওয়াজ খান এবং গুরবক্স সিং ধিলন। তো এদের বিরুদ্ধেই আজাদ হিন্দ ফৌজের এরা সেনানী ছিলেন, তাই এদের বিরুদ্ধে 1945 খ্রিস্টাব্দে 5 নভেম্বর দিল্লিতে কোর্ট মার্শাল হয়েছিল। পরের প্রশ্ন, জাপানের প্রধানমন্ত্রী তোজোর আমন্ত্রণে জার্মানি থেকে আবিদ হাসানকে সঙ্গে নিয়ে কতদিন দুঃসাহসিক সাবমেরিন অভিযান করে সুভাষচন্দ্র টোকিওতে পৌঁছেছিলেন? তো আমরা জানি সুভাষচন্দ্র অতি অবশ্যই সাবমেরিনে করে জার্মানি থেকে জাপানে এসেছিলেন। সেই সময়কালটা কি? এ 91 দিন, বি 93 দিন, সি 95 দিন, ডি 97 দিন।
সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 97 দিন। তাহলে কোথা থেকে তিনি এসেছিলেন? না জার্মানি থেকে জাপানে। তার সঙ্গে গেছিল আবিদ হাসান, তাকে নিয়ে এই সাবমেরিনে করে এসেছিলেন জাপানের টোকিওতে সুভাষচন্দ্র বসু। পরে প্রশ্ন, এ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক, ফেল পড়া ব্যাংকের উপর আগামী তারিখের চেক। এটি কোন প্রসঙ্গে গান্ধীজি এরূপ মন্তব্য করেছিলেন? কোন প্রসঙ্গে, কোন প্রস্তাব সম্পর্কে গান্ধীজির এরূপ মন্তব্য ছিল? এ মন্টেগু চেমসফোর্ড প্রস্তাব, বি ক্রিপস প্রস্তাব, সি ক্যাবিনেট মিশন প্রস্তাব, ডি ভারত আন্দোলন প্রস্তাব। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি ক্রিপস প্রস্তাব। কেমন? পরে প্রশ্ন, 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির বিরুদ্ধে গান্ধীজি দলিতদের পৃথক নির্বাচনের নীতির বিরোধিতা করে আমরণ অনশন কোন জেলে শুরু করেছিলেন? দেখো, 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি একটা ঘটনাকে কেন্দ্র করে আমরণ অনশন প্রথম শুরু করেছিলেন। সেটা কি, কোন জেলে? এ জারবেদা জেলে, বি আলিপুর জেলে, সি লাহোর জেলে, ডি সেন্ট্রাল জেলে। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ জারবেদা জেলে। কবে? না সাম্প্রদায়িক বাঁটোয়ারার ক্ষেত্রে গান্ধীজির চিন্তাভাবনা ছিল যে না বাঁটোয়ারা হবে না। সালটা হচ্ছে 1932 খ্রিস্টাব্দে। এবং এই জারবেদা জেলেতে থাকার সময়ে যখন তিনি গান্ধীজির মৃত্যু মানে যায় অবস্থা, তখন অতি অবশ্যই ডক্টর বি আর আম্বেদকর কী করেছিলেন? গান্ধীজির সঙ্গে দেখা করেছিলেন এবং তাকে বলেছিলেন, অর্থাৎ গান্ধীজিকে বলেছেন ঠিক আছে আপনি অনশন তুলে নিন, আমি অতি অবশ্যই আপনার সঙ্গে চুক্তি করতে সম্মত হচ্ছি। কেমন? তো সেখানেতেই গান্ধীজির সঙ্গে তার একটা চুক্তি হয়েছিল, যার ফলে অতি অবশ্যই সাম্প্রদায়িক বাঁটোয়ারাটা অনেকটাই বন্ধ করা গিয়েছিল। পরে প্রশ্ন, আনহিলেশন অফ কাস্ট নামক গ্রন্থের লেখক কে? অপশান এ দাদাভাই নওরোজি, অপশান বি ফিরোজ শাহ মেহতা, অপশান সি বোদারউদ্দিন তোয়াবজি, অপশান ডি বি আর আম্বেদকর। তো এর সঠিক উত্তর হবে অপশান ডি বি আর আম্বেদকর। কেমন? পরে প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নর ও আচার্য স্ট্যানলি জ্যাকসন। তো স্ট্যানলি জ্যাকসনকে গুলি করে হত্যা করার চেষ্টা কে করেছিলেন? কে গুলি করে হত্যা করার চেষ্টা করেন? এ প্রীতিলতা ওয়াদ্দেদার, বি কুমুদিনী বসু, সি বীণা দাস, ডি কুমুদিনী গাঙ্গুলি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি বীণা দাস। তিনি কী করেছিলেন? না স্ট্যানলি জ্যাকসনকে কাছ থেকে প্রায় 5 রাউন্ড গুলি করলেও তিনি মারা যাননি, অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। পরে প্রশ্ন, বিপ্লবী যুগের কসাই কাজী কাকে বলা হতো? খুব মনে রাখবে, কসাই কাজী কাকে বলা হতো? এ কিংসফোর্ডকে, বি পেটলারকে, সি অক্টেভেনহেমকে, ডি ডাগলাসকে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ কিংসফোর্ড। এই কিংসফোর্ডকে হত্যার জন্য ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি যায় কোথায়? না মুজফ্ফরপুর, বিহারের মুজফ্ফরপুরে। এবং সেখানেতে কিংসফোর্ডকে না মারতে পেরে মানে কিংসফোর্ডের স্ত্রী মিসেস কেনেডি এবং তার কন্যা মিস কেনেডিকে তারা বোম মারেন, যার ফলে ক্ষুদিরামের ফাঁসি হয় এবং প্রফুল্ল চাকি সেখানেতেই নিজের রিভলভার থেকে গুলি মেরে আত্মহত্যা করেছিলেন। পরে প্রশ্ন, 51 নম্বর প্রশ্ন, 1912 খ্রিস্টাব্দে দিল্লিতে লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা নিক্ষেপকে কেন্দ্র করে যে মামলার সূচনা হয় তাকে বলে? এ দিল্লি ষড়যন্ত্র মামলা, বি লাহোর ষড়যন্ত্র মামলা, সি মিরাট ষড়যন্ত্র মামলা, ডি আলিপুর ষড়যন্ত্র মামলা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ দিল্লির ষড়যন্ত্র মামলা। পরে প্রশ্ন, 1924 খ্রিস্টাব্দে কানপুরে হিন্দুস্তান রিপাবলিকান আর্মি দল গড়ে তুলেছিলেন কে? এ রামপ্রসাদ বিসমিল্লাহ, বি শচীন্দ্রনাথ সান্যাল, সি চন্দ্রশেখর আজাদ, ডি আশফাকুল্লাহ খান। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি শচীন্দ্রনাথ সান্যাল। আমাকে কিন্তু এই কোশ্চেনগুলোকে খুব খুঁজে এবং তোমাদের অতি অবশ্যই পরীক্ষায় পড়বে সেই রকম কিন্তু খুঁজে আমি বার করে একদম স্পেশালাইজ করে এই কোশ্চেনগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি।
এটা খুব কঠিন কোশ্চেন ছিল। পরের প্রশ্ন, বিপ্লবী জাতীয়তাবাদী আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল? এ, সরকারি ধরপাকড় ও দমননীতি, বি, বিপ্লবী সমিতিগুলির মধ্যে সংহতি এবং যোগাযোগের অভাব, সি, বিপ্লবী আন্দোলনে মূলত বাংলা, পাঞ্জাব, মহারাষ্ট্রে সীমাবদ্ধ ছিল, সমাজের বৃহত্তর কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের সঙ্গে এর কোনো যোগাযোগ ছিল না, ডি, উপরের সবকটি সঠিক। এর সঠিক উত্তর হচ্ছে উপরের সবকটি সঠিক। পরের প্রশ্ন কঠিন কঠিন হবে এবারে, কিন্তু প্রশ্নগুলো তোমাদের একটু আমি খুঁজে খাজে নিয়ে আসছি আর কি, অনেক তথ্য বল, সেই জন্য তোমাদেরকে গুরুত্ব দিতেই হবে। লাস্টের প্রশ্নগুলো দেখো। 1915 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ সময়কালে প্রবাসী ভারতীয় অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কাবুলে। এর রাষ্ট্রপতি ছিলেন মহেন্দ্র প্রতাপ, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ওবেদুল্লাহ এবং প্রধানমন্ত্রী ছিলেন কে? এ, আশফাকুল্লাহ, বি, নিজামুল্লাহ, সি, বরকতুল্লাহ, ডি, হামিদুল্লাহ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বরকতুল্লাহ। দেখো 1915 খ্রিস্টাব্দে যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে সেই সময় প্রবাসী ভারতীয়রা অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করেছিলেন এবং এর রাষ্ট্রপতি ছিলেন, তথ্যগুলো মনে রাখবে, মহেন্দ্র প্রতাপ, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ওবেদুল্লাহ আর প্রধানমন্ত্রী ছিলেন বরকতুল্লাহ। দেখো বর্তমানের সঙ্গে তুলনা করলে বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে কে? অমিত শাহ, আর প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। কেমন? তো সেই হিসেবেই তখন প্রবাসী 1915 খ্রিস্টাব্দে কিন্তু এরা ভারতের বাইরে ভারতের জন্য একবারে পুরো স্ট্রাকচার, সরকারি স্ট্রাকচার গঠন করেছিলেন। পরের প্রশ্ন, বিনায়ক দামোদর সাভারকার মহারাষ্ট্রের একজন বিখ্যাত বিপ্লবী ছিলেন, ঠিক কথা। তিনি একটি বৈপ্লবিক সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম হলো এ, অভিনব ভারত, বি, মহান ভারত, সি, নতুন ভারত, ডি, বিপ্লবী ভারত। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অভিনব ভারত। পরের প্রশ্ন 56 নম্বর প্রশ্ন, 1893 খ্রিস্টাব্দে গণপতি উৎসব এবং 1895 খ্রিস্টাব্দে শিবাজী উৎসবের প্রচলন করেছিলেন একজন মহান দেশপ্রেমিক নেতা, তিনি কে? এ, লালা লাজপত রায়, বি, বালগঙ্গাধর তিলক, সি, বিপিনচন্দ্র পাল, ডি, প্রমোদনাথ মিত্র। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বালগঙ্গাধর তিলক। তাহলে 1893 খ্রিস্টাব্দে গণপতি উৎসব প্রতিষ্ঠা করেছিলেন, মানে তৈরি করেছিলেন, অর্থাৎ প্রবর্তন করেছিলেন 1893 খ্রিস্টাব্দে গণপতি উৎসব, এবং 1895 খ্রিস্টাব্দে কী করছে? শিবাজী উৎসব। এই দুটো তিনি প্রচলন করেছিলেন, কে? না বালগঙ্গাধর তিলক। আর তার দুটি পত্রিকাও ছিল, একটা হচ্ছে ইংরেজি ভাষায় মারাঠি ভাষায় কেশরী আর ইংরেজি ভাষায় মারহাট্টা। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের ইতিহাসে 1907 খ্রিস্টাব্দে কেন গুরুত্বপূর্ণ? এ, নরমপন্থী এবং চরমপন্থীরা দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়, বি, চরমপন্থী ও নরমপন্থীরা একত্রিত হয়েছিল, সি, এই কংগ্রেসে জাতীয় কংগ্রেস অনেক শক্তিশালী হয়েছিল, এই কংগ্রেসে জাতীয় কংগ্রেস বিলুপ্ত হয়েছিল। তো এই সঠিক উত্তর হচ্ছে 1907 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ এই কারণে নরমপন্থী এবং চরমপন্থীরা দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে গিয়েছিল। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। আর একটু তথ্য দিয়ে দিই, এই অধিবেশন 1907 খ্রিস্টাব্দে যিনি সভাপতি ছিলেন তিনি হচ্ছেন রাসবিহারী ঘোষ। কেমন? ইনি একজন অতি অবশ্যই বাঙালি ব্যারিস্টার ছিলেন এবং তিনি ছিলেন নরমপন্থী, সেই জন্যই এই ঘটনাটা ঘটেছিল আর কি। এবং নরমপন্থীদের সঙ্গে চরমপন্থীদের একটা বিরোধ প্রকট আকার ধারণ করেছিল এই 1907 খ্রিস্টাব্দে অতি অবশ্যই অধিবেশনটায়। আর যেখানে হয়েছিল তার নাম হচ্ছে সুরাট অধিবেশনে। কেমন? পরের প্রশ্ন, প্রথম পর্বে জাতীয় কংগ্রেসের নেতাদের 3 P's এই নীতিগুলি ছিল, সেগুলো হলো কি? এ, প্লে প্লিজ প্রোটেস্ট, বি, প্রে প্লিজ প্রোটেক্ট, সি, প্রে প্লিজ প্রোটেস্ট, ডি, প্রোটেক্ট প্লে প্রোটেস্ট। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, প্রে মানে প্রার্থনা, প্লিজ মানে অনুগত থাকা, আর প্রোটেস্ট মানে প্রতিবাদ। এগুলো ছিল নরমপন্থীদের একটা হাতিয়ারের অংশ। পরের প্রশ্ন,
জাতীয় কংগ্রেসের অধিবেশনে সর্বপ্রথম মুসলিম সভাপতি কে মনোনীত হয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এ বদরউদ্দিন তয়েবজি, বি আশফাক উদ্দিন শাহ, সি নুরউদ্দিন ইসলাম, ডি সালিমুল্লাহ খান। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ বদরউদ্দিন তয়েবজি। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কবে হয়েছিল? প্রথম হয়েছিল 1885। কে হয়েছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। পরে 1886 সেখানেতে অতি অবশ্যই তার পরবর্তী পর্যায়ে 1887 খ্রিস্টাব্দে এই বদরউদ্দিন তয়েবজি হয়েছিলেন জাতীয় কংগ্রেসের সভাপতি। কেমন? তৃতীয় সভাপতি তিনি হয়েছিলেন। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, ইন্ডিয়া টুডে এই গ্রন্থটির লেখক হলেন এ উমেশচন্দ্র ব্যানার্জি, বি রমেশচন্দ্র দত্ত, সি দাদাভাই নওরোজি, ডি রজনীপাম দত্ত। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি রজনীপাম দত্ত। তিনি ছিলেন অবশ্যই চরমপন্থী দলকে সমর্থনকারী একজন ঐতিহাসিক। তো আজ এ পর্যন্তই। আশা করি তোমাদের অনেকটাই আমি সমৃদ্ধ করতে পারছি। তো অতি অবশ্যই তোমরা দেখতে থাকো, এবং যেগুলো আগে দিয়েছি তোমাদের ভিডিও অতি অবশ্যই সেগুলো কিন্তু তোমরা রিকল করবে, কারণ এখান থেকেই তোমাদের দেখবে অনেক কোশ্চেন তোমরা অতি অবশ্যই পাবে। আর সবাইকে বলছি অতি অবশ্যই তোমরা ভিডিওগুলো লাইক দিবে, এবং কারো যদি কোনো ক্ষেত্রে অসুবিধা হয় বা জানার থাকে অতি অবশ্যই তোমরা মেসেজ করো, আমি মেসেজের উত্তর দিচ্ছি। আর যারা আমার চ্যানেলেতে নতুন রয়েছো একবারে নিউ, তারা অতি অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। অতি অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে হাজির হবে। এইটাই তোমাদের একটা ভিডিও অতি অবশ্যই লাইক এবং কমেন্ট আর সাবস্ক্রাইব আমাকে অনেক প্রেরণা দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য, এবং আরও বই খুঁজে আমি তোমাদের জন্য হেল্প করছি। এটা তো ফ্রি চ্যানেল, সেই জন্যই অতি অবশ্যই তোমরা ফিডব্যাক দিবে। ওকে, আজ এই পর্যন্ত।